চিকিৎসা বিজ্ঞানের ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটা খুব নির্দিষ্ট পদ্ধতি কাজ করে। মানে ধরুন শরীরের কোনো হাড় ভাঙল বা কোনো পেশিতে চোট লাগলো, এক্স-রে বা এমআরআই রিপোর্টে সেটা একদম পরিষ্কার ধরা পড়ে যায়। হ্যাঁ, আর ঠিক সেখান থেকেই চিকিৎসাটা শুরু করা যায়। বিষয়টা বেশ স্বস্তিদায়ক, তাই না? একদম, কারণ সবকিছু চোখে দেখা যাচ্ছে। কার্যকারণের সম্পর্কটা সেখানে জলের মতো পরিষ্কার। কিন্তু মানুষের মনস্তত্ত্ব, অবদমিত আবেগ আর ট্রমার জগতে পা রাখলেই ওই এক্স-রে বা এমআরআই মেশিনগুলো পুরোপুরি বিকল হয়ে যায়। মানসিক আঘাত মাপার তো আর কোনো স্কেল নেই। ঠিক তাই, একটা ভাঙা হৃদয়ের ছবি তো আর এক্স-রে ফিল্মে ধরা পড়ে না। মনের জগৎটা এমন একটা জায়গা যেখানে সাদা কালা বলে কিছু নেই, পুরোটাই এক গভীর ধূসর আর অস্পষ্টতায় মোড়া। আর আজকের এই গভীর আলোচনার বিষয়বস্তু হল মানুষের আবেগের ঠিক সেরকমই এক জটিল আর ঘোলাটে রূপ। আজকে আমরা বাংলা লাইব্রেরির আর্কাইভ থেকে নেওয়া একটি ধ্রুপদী সাহিত্যকর্ম নিয়ে কথা বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টার। হ্যাঁ, আর আজকের এই ডিপ ড্রাইভ বা গভীর আলোচনার মূল লক্ষ্য কিন্তু শুধু একটা গল্পের সারসংক্ষেপ শোনানো নয়। আমরা আজ এমন একটা মনস্তাত্ত্বিক শূন্যতা খুঁটিয়ে দেখব যেখানে একজন মানুষের সাময়িক স্বস্তি অন্য একজনের জীবনে চিরস্থায়ী মানসিক আঘাতের জন্ম দেয়। মানে কিভাবে একটা সাধারণ গ্রামের প্রেক্ষাপটে সম্পূর্ণ ভিন্ন দুটো জগতের মানুষের মধ্যে অদ্ভুত একটা অসমতা তৈরি হয়, আর তার পেছনের মনস্তাত্ত্বিক মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করে সেটাই আজ আমরা বিশ্লেষণ করব। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। শুরুতেই উলাপুর গ্রামের সেটিং বা প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। হ্যাঁ, উলাপুর তো শুধু একটা ভৌগোলিক জায়গা নয়, এটা ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক বাংলার এক চরম বিচ্ছিন্নতার প্রতীক বলতে পারেন। একদম। নীলকুঠি সাহেবের চেষ্টায় ওই গ্রামে সদ্য একটা পোস্ট অফিস তৈরি হয়েছে, আর সেখানে কলকাতা থেকে আসা আদ্যপান্ত এক শহুরে যুবককে পোস্টমাস্টার করে পাঠানো হয়েছে। ভেবে দেখুন অবস্থাটা। ঊনবিংশ শতাব্দীর কলকাতা তখন শিক্ষা আর বাবু কালচারের এক নবজাগরণের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সেই কোলাহল মুখর জায়গা থেকে একটা লোককে তুলে এনে এমন জায়গায় ফেলা হলো যেখানে তার চারপাশের জগৎ বলতে কেবল একটা অন্ধকার আটচালা। আর সামনে একটা পানাপুকুর আর চারধারে জঙ্গল। মানে আধুনিক যুগের কোনো কর্পোরেট চাকরিজীবীকে যদি হঠাৎ করে ওয়াইফাই আর কফি শপ ছাড়া কোনো অজপাড়া গায়ে বদলি করে দেওয়া হয়, তার যে অবস্থা হবে, পোস্টমাস্টারেরও ঠিক সেই দশাই হয়েছিল। হ্যাঁ, ঠিক বলেছেন। জলের মাছ ডাঙায় উঠলে যেমন ছটপট করে, অনেকটা সেরকম। কিন্তু এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হলো ওই পোস্টমাস্টারের প্রকৃতি প্রেম। মানে এটা কতটা কৃত্রিম সেটা ভাবলে অবাক হতে হয়। হ্যাঁ, উনি অবসর সময়ে কবিতা লেখার চেষ্টা করেন। কবিতায় বোঝাতে চান যে গাছের পাতার কাঁপুনি আর আকাশের মেঘ দেখেই যেন তার জীবন বেশ সুখে কেটে যাচ্ছে, কিন্তু মনস্তত্ত্ব তো অন্য কথা বলে। ঠিক, মানে উনি তো মনে মনে চাইতেন অন্য কিছু। একদম। উনি মনে মনে ভাবতেন আরব্য উপন্যাসের কোনো দৈত্য এসে যদি এক রাতের মধ্যে ওইসব গাছপালা কেটে কুটে পাকা রাস্তা আর ইটের দালান তৈরি করে দিত, তবেই তিনি বাঁচতেন। ওরে বাবা, ভাবা যায়? এটা তো শহুরে মানুষের প্রকৃতির প্রতি রোম্যান্টিসিজম আর বাস্তবতার মধ্যকার ভণ্ডামিকে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। দূর থেকে প্রকৃতি দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরে থাকাটা দম বন্ধ করা। আর ঠিক এই দমবন্ধ করা পরিস্থিতি থেকেই বাঁচার জন্য মানুষের মস্তিষ্ক একটা উপায় খোঁজে। সম্পূর্ণ বিচ্ছিন্নতা তো কেউ বেশি দিন সহ্য করতে পারে না, টিকে থাকার জন্য একটা কোপিং মেকানিজম লাগে। আর পোস্টমাস্টারের সেই কোপিং মেকানিজম বা সান্ত্বনা হয়ে ওঠে রতন, ওই যে 12-13 বছরের পিতৃহীন মাতৃহীন অনাথ বালিকাটি। হ্যাঁ, যে 4টে খেতে পাওয়ার বিনিময়ে পোস্টমাস্টারের টুকটাক কাজ করে দেয়। সন্ধ্যার দৃশ্যটা একবার ভাবুন। গোয়ালঘর থেকে ধোঁয়া উঠছে, ঝোপে ঝিঝি ডাকছে, দূরে বাউলের দল গান গাইছে, আর পোস্টমাস্টার অন্ধকার দাওয়ায় একা বসে ভয়ে ঈষৎ কেঁপে উঠে রতন বলে ডাক দিচ্ছেন। তামাক সাজার ফাঁকে ফাঁকে শুরু হচ্ছে তাদের কথোপকথন। এই জায়গাটাতেই আমার একটা বড় প্রশ্ন আছে। পোস্টমাস্টার নিজের একাকিত্ব কাটাতে রতনকে নিজের মা, দিদি, ছোট ভাইয়ের গল্প শোনাতেন। এটা কি তার এক ধরনের মানসিক স্বার্থপরতা নয়? মানে আপনি বলতে চাইছেন উনি জেনে শুনেই রতনকে ব্যবহার করছিলেন? হ্যাঁ, মানে তিনি কি বুঝতে পারছিলেন না যে একটা অনাথ শিশুর মনে তিনি মিথ্যে মায়ার জাল বুনছেন? নিজের শূন্যতা পূরণের জন্য একটি শিশুকে এভাবে জড়ানোটা তো মানসিকভাবে ভীষণ স্বার্থপর একটা কাজ।
যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে বুঝব এটা আসলে কগনিটিভ ডিসোনেন্স। পোস্টমাস্টার হয়তো সচেতনভাবে রতনের কোনো ক্ষতি করতে চাননি, তার কেবল একজন নীরব শ্রোতা দরকার ছিল। যার কাছে তিনি নিজের প্রবাসের একাকিত্ব প্রকাশ করতে পারবেন। ঠিক, কিন্তু রতনের কাছে তো এই গল্পগুলো নিছক গল্প ছিল না। রতন তার নিজের বাবার স্মৃতি আর ছোট ভাইয়ের সাথে ডোবার ধারে ভাঙা ডাল দিয়ে মাছ ধরার স্মৃতির সাথে পোস্টমাস্টারের পরিবারকে একাকার করে ফেলেছিল। মানে সে পোস্টমাস্টারের পরিবারের একটা কাল্পনিক রূপ নিজের মনে এঁকে নিয়ে তাদের মা, দিদি, দাদা বলে ডাকতে শুরু করেছিল। এই মনস্তাত্ত্বিক নির্ভরশীলতা তো সম্পূর্ণ একতরফা ছিল। একদমই তাই। আর এই একতরফা নির্ভরশীলতাই পরবর্তীতে ট্র্যাজেডির জন্ম দেয়। সম্পর্কটার ভিত্তি ছিল প্রচণ্ড অসম। শুধু তাই নয়, ওই যে অলস দুপুরে কাজ না থাকায় পোস্টমাস্টার রতনকে বর্ণমালা শেখাতে শুরু করেন, স্বরে অ, স্বরে আ। হ্যাঁ, আর অল্পদিনেই রতন যুক্ত অক্ষরও শিখে ফেলে। এই অক্ষর পরিচয়টা কিন্তু রতনের কাছে শুধু পড়াশোনা ছিল না, এটা ছিল দাদাবাবুর সাথে তার সম্পর্কের একটা সেতু। ঠিক বলেছেন, প্রতিটি নতুন অক্ষর শেখা মানেই যেন সে কাল্পনিক পরিবারের আরেকটু গভীরে প্রবেশ করা। কিন্তু এরপরই পরিবেশে একটা বিশাল পরিবর্তন আসে, আর সাথে সাথে সম্পর্কের সমীকরণও বদলে যায়। হ্যাঁ, শ্রাবণ মাসের সেই টানা বর্ষা, চারদিকে ব্যাঙের ডাক, খাল বিল জলে থই থই। এই বাদলার দিনেই তো পোস্টমাস্টার অসুস্থ হয়ে পড়েন। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। জ্বরে কাতর পোস্টমাস্টার যখন সেই নিঃসঙ্গ প্রবাসে মনে মনে তার মা বা দিদির স্নেহময় হাতের স্পর্শ খুঁজছিলেন, তখন রতন আর সেই ছোট্ট বালিকা রইল না, সে যেন জননীর পদ অধিকার করে বসল। একদম। সে বৈদ্য ডাকল, সময় মতো ওষুধ খাওয়ালো, সারা রাত শিয়রে জেগে পথ্য রেঁধে দিল। রতন আক্ষরিক অর্থেই সেই মাতৃস্নেহটা প্রদান করেছিল। কারণ রতন তখন নিজেকে ওই কাল্পনিক পরিবারের একটা দায়িত্বশীল অংশ বলে মনে করত। কিন্তু আসল ট্র্যাজেডিটা তো শুরু হয় রোগমুক্তির পর। হ্যাঁ, পোস্টমাস্টার সুস্থ হওয়ার পরেই রতনের সেই ভূমিকার আর কোনো মূল্য থাকে না তার কাছে। তিনি কলকাতা বদলি হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এইটাই হলো ট্রানজ্যাকশনাল বা লেনদেন ভিত্তিক সম্পর্কের সবচেয়ে নগ্ন রূপ। পোস্টমাস্টার তার অসুস্থতায় সেবা পেয়ে গেছেন, আবেগিক প্রয়োজন মিটে গেছে, তাই রতনের আর কোনো উপযোগিতা তার কাছে নেই। এটা মানবিক সম্পর্কের এক চরম স্বার্থপর দিক উন্মোচন করে। যতক্ষণ দরকার ছিল আঁকড়ে ধরেছিল, আর প্রয়োজন ফুরোতেই ছুঁড়ে ফেলার প্রস্তুতি। আর রতন তো নিঃশর্তভাবে নিজেকে সঁপে দিয়েছিল। দাদাবাবু ডাকছে না দেখে সে দরজার বাইরে রোজ অপেক্ষা করত, ভয় পেত যে পড়া হয়তো ভুলে যাবে। অবশেষে গল্পের ক্লাইম্যাক্সটা আসে। বদলির দরখাস্ত নামঞ্জুর হওয়ায় পোস্টমাস্টার চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি রতনকে জানান যে তিনি চলে যাচ্ছেন এবং আর ফিরে আসবেন না। আর ঠিক তখনই রতন সে মর্মান্তিক প্রশ্নটা করে বসে, দাদাবাবু, আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? ওহ, এই প্রশ্নটা শুনলে দায় কাঁটা দেয়। কিন্তু এর উত্তরে পোস্টমাস্টারের সেই অট্টহাসি আর নির্মম জবাব, সে কি করে হবে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কেন পোস্টমাস্টার ব্যাপারটা রতনকে ন্যূনতম সহানুভূতির সাথে বুঝিয়ে বলার প্রয়োজন মনে করলেন না? কারণ তার কাছে রতন কখনোই সমকক্ষ ছিল না, তাই না? ঠিক, শ্রেণী বৈষম্য এবং শহরে আভিজাত্যের কারণে রতনকে সাথে নেওয়ার কথা পোস্টমাস্টারের কাছে নিতান্তই অবাস্তব বা পাগলামি মনে হয়েছিল। কিন্তু রতনের কাছে এটাই ছিল একমাত্র স্বাভাবিক পরিণতি। বিদায়ের মুহূর্তটা আরও বেশি হৃদয় বিদারক। ভোরবেলা রতন নদী থেকে স্নানের জল তুলে এনেছিল, আর পোস্টমাস্টার তখন সান্ত্বনা হিসাবে তার বেতনের উদ্বৃত্ত টাকাটা রতনকে দিতে চান। যেন আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তিনি তার আবেগিক দায়বদ্ধতা মুছে ফেলতে চাইছেন। আজকের দিনের ভাষা এটাকে ঘোস্টিং বলা যেতে পারে। সম্পর্ক থেকে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া আর অপরাধবোধ কমানোর জন্য টাকা বা গিফট দেওয়ার চেষ্টা করা। কিন্তু রতন তো সেটা মেনে নেয়নি। সে ধুলোয় পড়ে দাদাবাবুর পা জড়িয়ে ধরে কেঁদে বলে যে তার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, তারপর এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে ভালোবাসা চেয়েছিল, টাকার করুণা নয়। এরপর আমরা দেখি সেই নৌকার দৃশ্য। কার্পেটের ব্যাগ, কাঁধে ছাতা আর নীল সাদা ডোরাকাটা টিনের তোরঙ্গ নিয়ে পোস্টমাস্টার নৌকায় উঠলেন। বর্ষায় ফুলে ওঠা নদী দেখে তার মনে ক্ষণিকের জন্য একটা তোলপাড় শুরু হয়েছিল। ঠিকই মনে হয়েছিল রতনকে ফিরিয়ে আনি।
কিন্তু বাতাসের বেগে নৌকা ততক্ষণে শ্মশানঘাট পেরিয়ে যায়, আর পোস্টমাস্টার তখন নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য দর্শনের আশ্রয় নেন। হ্যাঁ, ওই যে তিনি ভাবতে শুরু করেন, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার? পৃথিবীতে কে কাহার, এই কথাটার মধ্যে দিয়ে মানুষের যুক্তিবাদী মস্তিষ্ক এবং অবুঝ হৃদয়ের চিরন্তন দ্বন্দ্বের এক নিখুঁত চিত্র ফুটে ওঠে। একদম। পোস্টমাস্টার নিজের মনকে প্রবোধ দেওয়ার জন্য এই তত্ত্বের আড়ালে লুকিয়ে পড়েন। অন্যদিকে রতনের মনে তো কোনো দর্শনের উদয় হয় না। না, সে কেবল অশ্রুজলে ভাসতে ভাসতে পোস্ট অফিসের চারিদিকে ঘুরে বেড়ায়, এই মিথ্যে আশায় যে দাদাবাবু হয়তো ফিরে আসবে। সে তার অন্ধ আবেগের ওপর ভর করেই বাঁচে। এটাই মানুষের মনস্তাত্ত্বিক সুযোগ সন্ধানের একটা প্রামাণ্য দলিল। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ালো? এই গল্পটি কেবল একটা সাধারণ বিচ্ছেদের গল্প নয়, তাই না? একেবারেই নয়। এটি হলো মানুষের আবেগিক অসামঞ্জস্যতার গল্প, যেখানে একজন তার নিঃসঙ্গতা কাটাতে আর একজনকে ব্যবহার করে চলে যায়, আর অন্যজন সেই ক্ষণিকের আশ্রয়কেই জীবনের একমাত্র ধ্রুবতারা মেনে নিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আচ্ছা, বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটা নতুন এবং গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই, বলুন। গল্পের শেষে পোস্টমাস্টার যে দর্শনের কথা ভেবে নিজেকে প্রবোধ দিলেন, পৃথিবীতে কে কাহার, তা কি সত্যিই তার কোনো গভীর দার্শনিক উপলব্ধি ছিল, নাকি নিজের ভেতরে তৈরি হওয়া অপরাধবোধ আর একটি অনাথ শিশুর প্রতি চরম অমানবিকতার দায়ে থেকে বাঁচার জন্য এটি ছিল তার এক কাপুরুষোচিত পলায়নবৃত্তি? খুব সুন্দর একটা প্রশ্ন। মানে, তিনি কি শুধু নিজের গিল্ট বা অপরাধবোধ ঢাকতেই এই দর্শনের বুলি আওড়াচ্ছিলেন? ঠিক তাই। হয়তো রতনের ওই অন্ধ আশাই ছিল আসল মানবিকতা, আর পোস্টমাস্টারের যুক্তি ছিল স্রেফ আত্মপ্রতারণা। এই বিষয়টা নিয়ে আজকে শ্রোতারা কিন্তু গভীরভাবে ভেবে দেখতে পারেন। সত্যি, মানুষের মনের এই জটিল দিকগুলো নিয়ে ভাবার কোনো শেষ নেই। একদম। আর এই ভাবনার জায়গাটিতেই আজকের এই ডিপ ডাইভ বা গভীর আলোচনা আমরা শেষ করছি। পরবর্তী আলোচনায় এরকমই আরও কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা ফিরে আসব।